গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ফরচুনা পয়েন্ট অ্যাস্ট্রো গাইডে স্বাগত জানাই। আমার নাম সুজয় ভট্টাচার্য। একজন অ্যাস্ট্রো মেন্টর হিসাবে আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু বিষয়কে উপস্থাপিত করতে চলেছি। তো ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে এখান থেকে অনেকগুলো অ্যাসপেক্টস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার আজকের বক্তব্যের মূল বিষয়বস্তু হলো অ্যাস্ট্রোলজি, অর্থাৎ এটা অজ্ঞাত বিজ্ঞান নাকি উপবিজ্ঞান। তার মানে এটি একটি অকাল্ট সায়েন্স নাকি এটি একটি মেটা সায়েন্স। তো এই বিতর্ক বা জায়গাটা উত্তীর্ণ হয়েছে আমাদের যুগে যে বিশেষ পটভূমিকায় দাঁড়িয়ে, তা হলো অ্যাস্ট্রোলজি ভার্সেস অ্যাস্ট্রোনমি, এই বিতর্কের দ্বারা। তো এক্ষেত্রে আমি ভারতীয় সভ্যতার যে ইতিহাসটি ছিল সেই জায়গার কিছু ঘটনা আমি তুলে ধরতে চাই। মূলত আমরা জানি যে পাশ্চাত্য দেশগুলির থেকে এই বিভিন্ন সভ্যতা যখন উত্তীর্ণ হয়েছে তখন অ্যাস্ট্রোলজির খুব বেশি উত্থান ঘটেছে, এবং ভারতে যখন সেই পাশ্চাত্য শক্তিগুলির অনুপ্রবেশ হয়েছে, সাথে সাথে কোথায় একটা তার ছাপ বা একটা তার স্টাডি পেনেট্রেট করে ভারতেও এসছে। তো সেইখান থেকে বলা যায় যে মিশর, আরব, গ্রিস, ব্যাবিলন, এই ধরনের যে সভ্যতাগুলোর আমরা নাম শুনেছি, সেখানে জ্যোতিষশাস্ত্রকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা দরজা দেওয়া হতো, এবং সেখানকার যে থিওরিগুলো যার উপর বেস করে তৎকালীন মুনি ঋষিরা একটা ওয়েল ক্যালকুলেটেড প্রেডিকশন করতেন, আমরাও কিছুটা সেরকমই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এবং দীর্ঘদিনের যে জ্যোতিষবিদরা আমাদের প্রাচীন ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রয়েছে, তাদের কৃতকার্য এবং যে মোট প্রেডিকশন করার ফ্লোকে আমরা এগিয়ে নিয়ে আজকে 2025 সালে এসে দাঁড়িয়েছি। তো এই আধুনিকতার মধ্যে আমরা তাও অনেকে বিজ্ঞান সচেতন হওয়ার কারণে কেউ এটিকে অজ্ঞাত বিজ্ঞান বা উপবিজ্ঞান হিসাবে জায়গা দিই না, আবার কেউ খুবই বিশ্বাস করি। তো এই ইপস অ্যান্ড বাটস এগুলো তো থেকেই যাবে। তার মাঝখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আজকের ভিডিওটি সমাপ্ত রাখব। প্রথমেই জানব পূর্ব ভারতীয় রীতি অনুযায়ী একটা জ্যোতিষবিদ কী কী বিষয় নিয়ে ডিলস করেন। তো আমরা প্রথমেই বলে রাখি, এক্ষেত্রে 9টি প্রভাবিত গ্রহকে ধরা হয়েছে। এবার প্রভাবিত গ্রহ এই কথাটা বলছি এই কারণে, প্রতি ক্ষেত্রে আমি প্রভাবিত কথাটি বলবো, অর্থাৎ যে গ্রহগুলির ডাইরেক্ট ইম্প্যাক্ট আপনি পৃথিবীতে ফিল করেন এবং সেই অনুযায়ী আপনার ফিউচারিস্টিক প্রেডিকশান ট্রুথ হয়। তো সেইটি এই জন্য আমরা এফেক্টিভ গ্রহ হিসাবে ধরব। এ প্রসঙ্গে বলে রাখি যে আমরা যারা কম বেশি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি তারা এটা জেনে রাখা ভালো যে এটি একটি আধ্যাত্মিকতা এবং মেটাফিজিক্সের কমপ্লিট ব্লাইন্ড, এবং যেখানে ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্রের খুব একটি গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমি যদি এখানে এই বিচার ব্যবস্থাটা বা এইটার একটি আমি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট ধরি, তাহলে এক হচ্ছে মেটাফিজিক্স আর দুই হচ্ছে ফিলোসফি অর্থাৎ দর্শন শাস্ত্র। এই কারণেই বললাম যে ফিজিক্সের বহু জায়গায় আমরা কোপার্নিকাস, গ্যালিলিও বা পরে কেপলার এই ধরনের বিজ্ঞানীদের নাম পড়েছি, এবং তাদের নিজস্ব কিছু সূত্র আছে যেটা পৃথিবীর ক্ষেত্রে সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি বা অন্যান্য দূরত্ব এবং বল রিলেটেড ঘটনা দ্বারা গাণিতিকভাবে যুক্তিযুক্ত। সেই কারণে এখান থেকে একটা মেটাফিজিক্সের ধারণা পাওয়া যায়, এবং ফিলোসফি অর্থাৎ আমরা যারা বিচার করছি তারা জিনিসটাকে কিভাবে দেখছি। প্রত্যেকটা মানে এক গ্লাস জলকে দেখে সবাই আমরা বলবো যে গ্লাসটি জলপূর্ণ, কিন্তু এটাই যদি আধা গ্লাস জল হয় তখন আমরা কি বলবো? একদল বলবে যে অর্ধেকটি পূর্ণ, আরেক দল বলবে অর্ধেকটি খালি। অর্থাৎ এই দুরকম দর্শন একটা অর্ধেক গ্লাস জল দেখে আমরা বলতে পারি। ঠিক সেরকম আমাদের দর্শনটা কীরকম তার উপর ডিপেন্ড করে এই মেটাফিজিক্সকে কাজে লাগিয়ে আজকের
উন্নত এবং বৈজ্ঞানিক ভিত্তিযুক্ত জ্যোতিষবিজ্ঞান দাঁড়িয়ে রয়েছে। আশা করি আমি কথাগুলি বোঝাতে পারলাম। তাও যদি আপনাদের কারোর এ বিষয়ে ডাউটস বা কমেন্টস করার থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেগুলোকে ক্ল্যারিফাই করার। বেশ, তো 9টি এফেক্টিভ গ্রহ যেটা আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ রবি, চন্দ্র, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এই 9টি এফেক্টিভ গ্রহ আমাদের খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। এক্ষেত্রে প্রথম 7টি গ্রহের যে নাম বললাম তা আমরা ছোটোবেলায় পড়াশোনার মাধ্যমে ভূগোল এবং বিজ্ঞানে পেয়েছি, কিন্তু রাহু এবং কেতু এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স সেভাবে অ্যাস্ট্রোনমিক্যালি দেখা যায় না, তবে এর একটা শাস্ত্রগতভাবে অস্তিত্ব রয়েছে। তো সেগুলো আমি পরবর্তী কোনো সেশনে আপনাদের সাথে ডিসকাস করব। একই সাথে 27টি নক্ষত্রের কথা আমরা বলবো। 27টি, অর্থাৎ সূর্য তো একটি নক্ষত্র, কিন্তু এখানে আয়রনিটা হলো এরকম যে সূর্যকে আমরা একটি গ্রহ হিসাবে ধরব, কারণ সেও একটি তারা অর্থাৎ নক্ষত্র, কিন্তু সৌরজগতের একমাত্র এই নক্ষত্রই পৃথিবী থেকে এত কাছে রয়েছে যে এর ইম্প্যাক্টটা গ্রহের মতোই সতেজপূর্ণ। তো এবং অন্যান্য গ্রহকে, এটা ঠিক যে আমরা সৌরজগতের কনসেপ্ট থেকে জানি যে অন্যান্য গ্রহকে সূর্যই দেয় তার আসল বিকাশ শক্তি অর্থাৎ সৌরশক্তি। তো সেই হিসাবে সূর্য একটি অত্যন্ত এফেক্টিভ প্ল্যানেট। তবে 27টি নক্ষত্র হলো যে নক্ষত্রগুলি আমাদের সৌরমণ্ডলকে এবং পৃথিবীকে 3 ডাইমেনশনালি স্পেসে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে বেষ্টিত করে রয়েছে। ওকে, তো আমরা যদি একটি সহজ ঐকিক নিয়মের ব্যাখ্যা নিই, তবে আমরা দেখতে পাবো যে 27টি নক্ষত্র আমাদের চারপাশে 3D স্পেস, তার মানে 360 ডিগ্রিকে কভার করে। অর্থাৎ প্রত্যেক নক্ষত্র কতটা কভার করে? 360 ডিগ্রি বাই 27। এটাকে আমরা যদি গাণিতিকভাবে বিচার করি তবে দেখতে পাবো যে 13 ডিগ্রি 20 মিনিট। এই ব্যক্তি অনুসারে 3 ডাইমেনশনাল স্পেসে এই 27টি নক্ষত্র আমাদের উপর প্রভাব ফেলে। তো এই একই রকমভাবে আমরা সেটাকে বিচার করব পরবর্তী সেই জিনিসগুলোতে। নেক্সট হচ্ছে 12টি ভাব বা রাশি। তো বন্ধুরা, তোমরা সবাই পিকচারে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। এটিকে একটি জন্ম ছক হিসাবে যদি তুমি বিচার করো, তবে তার 12টি অর্থাৎ 1 থেকে 12 অবধি টোটালটাই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমি হাউসগুলোকে বসিয়েছি। এগুলোকে হাউস, ঘর বা ভাব বলা হয়। যেই 12টি ভাবের আমাদের জীবনের প্রতিটি দশা, জন্মের আগে, জন্মের পরে, পুরো জন্মের সময় বা পুরো জীবদ্দশায় কী কী ভালো ঘটনা, খারাপ ঘটনা বা কোন কোন অ্যাসপেক্ট সূচিত হতে পারে তা এই ঘরগুলি দ্বারা বিচার্য হয়। তো সেক্ষেত্রেও এটি একটি 3 ডাইমেনশনাল স্পেসের ঘটনা বলছি। এই স্পেসগুলোর মধ্যে এই নক্ষত্রগুলোর অবস্থান থাকে 13 ডিগ্রি 20 মিনিট ব্যক্তিতে। তো সেখানেও যদি আমরা একটি ঐকিক নিয়মের কথা বলি, তবে 12টি ভাব 360 ডিগ্রি কভার করে, তাহলে একটি ভাব 30 ডিগ্রি কভার করে। অর্থাৎ প্রত্যেক গ্রহ, প্রত্যেক ভাব 30 ডিগ্রি কভার করে, মানে এইটা একটা 30 ডিগ্রি, এইটা একটা 30 ডিগ্রি, এইটা একটা 30 ডিগ্রি, এভাবে চলছে। যদিও গাণিতিকভাবে দেখে এটাকে 30 ডিগ্রি জ্যামিতির ভাষায় মনে হচ্ছে না, কিন্তু 3D স্পেসে যেহেতু এটাকে করা হয়েছে সেই হিসাবে আমরা বিচার করি 30 ডিগ্রি হিসাবে। তো এই 30 ডিগ্রির মধ্যে 13 ডিগ্রি 20 মিনিট ব্যক্তিতে 27টি নক্ষত্রকে সেট করা হয়েছে। নেক্সট চলে আসি আমরা 4টি তত্ত্বকে, অর্থাৎ আমরা তো জেনারেলি জানি যে 5টি তত্ত্ব নিয়ে গঠিত, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং বোম অর্থাৎ আকাশ। কিন্তু এখানে আকাশ তত্ত্বকে গুরুত্ব না দিয়ে মেনলি 4 রকম তত্ত্বকে আমরা গুরুত্ব দেব: অগ্নি, পৃথ্বী, বায়ু ও জল। এবং সেগুলোর কাউন্টিং হবে 1 নম্বর ঘর অর্থাৎ মেষ রাশি দ্বারা। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে 12টি রাশিতে কোন ঘরটিকে কী নাম দেওয়া হয়েছে। প্রথমটি মেষ, 2 নম্বরটি বিষ, 3 নম্বরটি মিথুন, 4 নম্বরটি কর্কট, 5 নম্বর সিংহ, 6 নম্বর কন্যা, 7 নম্বর তুলা, 8 নম্বর বৃশ্চিক, 9 নম্বর ধনু, 10 নম্বর মকর, 11 নম্বর কুম্ভ এবং 12 নম্বর মীন। এই 12টি রাশিকে আবার এই 4টি তত্ত্বে বিভাজিত করা হয়েছে। কীভাবে? খুবই সিম্পল মেথড। আপনারা যদি দেখেন তো আপনারা অ্যাজ ইফ এখানেই শিখে যেতে পারবেন কিছুটা। যে প্রথমটি শুরু হয় এই সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ অগ্নি থেকে, তাহলে এটা হবে অগ্নি হ। তাহলে ঠিক 2 নম্বরটা তার পরেরটা অর্থাৎ পৃথ্বী, তাই প্রি। তারপরেরটা
বায়ু অর্থাৎ 3 নম্বরটা বায়ু, 4 নম্বরটা জল অর্থাৎ জল। তো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইটাকে এবার আপনারা রিপিট করুন। তাহলে কি হয়? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। এভাবে পুরো ঘটনাটির একটি সিকোয়েন্সিয়াল এফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে 4টি বিশেষ তত্ত্ব 12টি ভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। ঠিক একই রকমভাবে 3 রকম রাশিচক্রের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। একটিকে বলে চর অর্থাৎ চলমান, স্থির অর্থাৎ চরের উল্টো যেটা চলমান নয়, এবং দ্বৈত অর্থাৎ যেখানে ডুয়েল এফেক্ট থাকে। সেটিকেও বিচার করার উপায় এই 1 নম্বর ঘর থেকে কাউন্ট করে টোটাল 12 নম্বর ঘর অবধি আসবে। অর্থাৎ প্রথমটিকে যদি চর ধরা হয় তাহলে পরেরটি স্থির ধরা হবে এবং তারপরেরটি দ্বৈত ধরা হবে। এভাবে চর, স্থির, দ্বৈত, চর, স্থির, দ্বৈত, চর, স্থির ও দ্বৈত। তো এই অবস্থায় আমরা এই ডায়াগ্রামটা স্টাডি করলে দেখতে পাচ্ছি প্রত্যেক রাশি ভিত্তিকভাবে তার প্রভাবিত গ্রহ, তার তত্ত্ব এবং রাশিগত চরিত্র একই সাথে রিপ্রেজেন্ট হয়েছে। এই ওভারঅল জিনিসটাকে আমরা যখন অ্যাপ্লাইড অর্থাৎ ফলিত অবস্থায় বিচার করব, তখন সেটিকে আমরা বলবো ফলিত জ্যোতিষ অর্থাৎ অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি। এবং গাণিতিকভাবে যখন আমরা অঙ্ক করে সেটিকে বিচার করি, তখন সেটি ম্যাথামেটিক্যাল একটা বিষয় হয়ে যায়, যেটি আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে খুব ইজিলি করতে পারি। এছাড়াও এই জিনিসগুলোর সাথে রিলেটেড বহু যোগ রয়েছে, যেমন আমাদের সকলের মুখে খুবই প্রচলিত যেটি কয়েকটি যোগ, তার মধ্যে অন্যতম হচ্ছে মাঙ্গলিক যোগ, গুরুচণ্ডাল যোগ, কালসর্প যোগ, তাই না? এই ধরনের যোগগুলো সবই এই যে গ্রহগুলোর কথা আলোচনা করা হয়েছে তাদের বল কতটা আছে, অর্থাৎ তারা বলশালী, মধ্যম নাকি বলহীন, তার উপর ডিপেন্ড করবে। এবং তাদের স্থান অর্থাৎ কত নম্বর হাউসে বা কোন ভাবের সাথে তারা রিলেটেড, তার উপর ডিপেন্ড করবে। এই দ্বৈত ঘটনার রেসপেক্টে সেই যোগের শুভাশুভ আমরা জাতকের ক্ষেত্রে বিচার করি। এছাড়াও এই গ্রহগুলির ক্ষেত্রে স্পেশাল কিছু স্ট্যাটাস থেকে যায়, যেগুলো তাদের বিচার করার ক্ষেত্রে খুবই জরুরি। যেমন কারক গ্রহ, যেমন বর্গোত্তম গ্রহ, যেমন আত্মকারক গ্রহ, যেমন অমাত্মকারক গ্রহ, যেমন রাজ্যকারক গ্রহ, যেমন মারক গ্রহ। এরকম বিভিন্ন স্ট্যাটাস থেকে যায়, যে স্ট্যাটাসগুলো প্রত্যেকটা জাতককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা এফেক্ট দিতে পারে। মানে আমার ক্ষেত্রে যে গ্রহ ভালো এফেক্ট দেবে, হতেই পারে বাকি সবার ক্ষেত্রে সেটা দিল না, বা বাকিদের ক্ষেত্রে ভালো দিলে আমার ক্ষেত্রে দেবে না, উল্টোটাও হতে পারে। তো এইগুলো হচ্ছে তার স্পেশাল স্ট্যাটাস দেখে বোঝা যায়। একই সাথে এই সব কিছুর রেসপেক্টে কোনো একটা পার্টিকুলার সময় আমার কেমন চলছে, কেমন যাবে, কি হতে চলেছে, তার শুভ ফলাফল ডিপেন্ড করবে মহাদশা, অন্তর্দশা থেকে। অর্থাৎ যে সময়কালে আমরা রান করছি জন্মের পর থেকে, সেখানে আমাদের প্রভাব বিস্তারকারী সর্বাধিক প্রভাব বিস্তারকারী যে গ্রহটির গুরুত্ব রয়েছে, সেই দেখে আমরা মহাদশা এবং তারই মধ্যে অন্তর্দশা কিভাবে চেঞ্জ হতে হতে যায় সেটা বিচার করি। তো আশা করি এই সংক্ষিপ্ত বর্ণনা আপনারা অনেকটি লজিক্যাল একটা জ্ঞান পেয়েছেন, যেটা আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য ছিল। তারপরও যদি কোথাও কনফ্লিক্ট থেকে থাকে আপনারা জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই রাখছি। নমস্কার, শুভরাত্রি।